তুমি আগে কি করতে? ও তুমি বিজেপি পন্থী, তাহলে তুমি এটাতে প্রতিবাদ করবে না। আমরা এত বছর 15 বছর পশ্চিমবঙ্গে কি করে এসেছি? আমরা তৃণমূলপন্থী, তাহলে আমাদের চাকরি চুরিতেও হাততালি দিতে হবে, গরু পাচারেও হাততালি দিতে হবে, হ্যাঁ আরজি করেও আমাদের সঙ্গত করতে হবে। এই ছেলে মেয়েগুলো উইথ দেয়ার অরিজিনালিটি অফ আউটলুক, তারা এই বোতলবন্দি চিন্তাভাবনার থেকে তারা বেরিয়ে আসছে। সাবধান থাকতে হবে প্রত্যেককে, কারণ 140 কোটি দেশের 60% হচ্ছে এই ছেলেমেয়েরা, যারা আজকে 25-26 বছরের মধ্যে, একটা হচ্ছে সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে টেকনোলজি। যে যেন এদের একটা পারিবারিক ক্রোধ ছিল ধর্মেন্দ্র প্রধানের ওপর নয়। ধর্মেন্দ্র প্রধানের সময়কালে 2024-এ রাধাকৃষ্ণন কমিটি বলে একটা কমিটি হয়েছিল। আমাদের এডুকেশন মিনিস্ট্রির টেবিলে রিপোর্টটা পেতে সে সেটাকে ভাঁজ করে ড্ররে রেখে দিয়েছে। বিজেপির সৌভাগ্যটা হলো তোমার একেবারে ভেরি নিয়ার টার্মে কোনো ইলেকশন নেই। বোধহয় 30টা টিভি চ্যানেল একত্রে শেয়ালের চিৎকারের মতো চিৎকার করেছে। হিন্দু মুসলিম ঢোকাবার চেষ্টা করেছে, পারেনি। পাকিস্তান ঢোকাবার চেষ্টা করেছে, পারেনি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির টোটাল হোল টাইম স্টাফ হচ্ছে 25 জন। তুমি কি করে 45 জনকে বরখাস্ত করলে, যে স্টাফটা তোমার নেই? হয় পেপার লিক করছে, না হলে এমন পেপার তুমি দিচ্ছ যেখানে ছেলে মেয়েগুলো হতবম্ব হয়ে বেরিয়ে আসছে। পোস্ট গ্রাজুয়েশন পাবে, বাকি 50টা তো হচ্ছে জুয়ার আখড়া। 1.5 কোটিতে রেডিওলজিস্ট, 1 কোটিতে ফিজিশিয়ান, 4 কোটিতে জেনারেল সার্জন, 5 কোটিতে নিউরো সার্জন। সো দিস ইজ দ্য, এই যে রিফর্মগুলো করছি, এবং এখন কি এই যে ডাক্তারির নামে বা এটসেট্রা, এই যে 18 বছর 20 বছর 22 বছরের ছেলেমেয়েরা যে আজকে আমাদের ঝাঁকিয়ে দিয়ে গেল, আমাদের কানটা মুলে দিয়ে গেল, যাদের তুমি এখন আর ওই মার্কস লেনিন হিন্দু মুসলিম এই সব বলে আর ঘোল খাওয়াতে পারবে না। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছি যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং তারপর ককরোচ জনতা পার্টির আন্দোলন, তার পরিপ্রেক্ষিতে একাধিক দাবি, সেটা কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার শেষ পর্যন্ত পদত্যাগ, এই সমস্ত ইস্যুগুলো আমরা দেখে নিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে কেন্দ্রের প্রধান চিন্তার কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, এবং এই লক্ষ্যে একটি কমিটি গঠন হয়েছে যেখানে উপস্থিত রয়েছেন একাধিক উচ্চ পর্যায়ের যারা শিক্ষা ব্যক্তিত্ব থেকে শুরু করে আরও অনেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কমিটি গঠনই বলুন বা আরও অন্যান্য বিষয় যেগুলো চেষ্টা করা হচ্ছে, সেগুলোর মাধ্যমে এই যে নিটের প্রশ্ন ফাঁসের মতো ভয়ঙ্কর দুর্নীতি, সেটা আটকানো কি সম্ভব হবে? সত্যি কি শিক্ষা ব্যবস্থার আদৌ সংস্কার সম্ভব হবে? এবং তার পাশাপাশি আগামী দিনে এই যে ককরোচ জনতা পার্টি যেটা উঠে এসেছে, ছাত্র আন্দোলনের যে একটা রূপরেখা ভারতবর্ষে একটা অন্য মাত্রা দিয়েছে, সেটাই কি আগামীর ভবিষ্যৎ হবে? এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এমিনেন্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকার। স্যারকে নমস্কার জানাচ্ছি। স্যার, আজকে আমরা দেখলাম যে ঘটনা প্রবাহ কয়েকটা, এবং সেখানে প্রশ্ন ফাঁসের পর ককরোচ জনতা পার্টির এই যে উত্তাল একটা আন্দোলন, এবং সেই আন্দোলনটা সত্যি একটা মানে বলতে গেলে চিন্তায় ফেলে দিল কেন্দ্রীয় সরকারকে। দুবার প্রধানমন্ত্রী পর্যন্ত লাইভে এসে তাকে বার্তা দিতে হলো, এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীকেও পদত্যাগ করতে হলো, এবং এখন কমিটি গঠন হয়েছে। আপনার কি মনে হয় যে সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াবে এই পরিপ্রেক্ষিতে? দেখো, কথাটা হলো, আমরা যদি একেবারে শেষ থেকে শুরু করি, তাহলে তুমি যে দেশে জন্মেছি এবং আমাদের ছেলেমেয়েরা, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মরা, যারা কোটি কোটি ছেলেমেয়েরা যে দেশে জন্মেছে, সেই দেশকে বিশ্বাস করতেই হবে যে আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রভূত সংস্কার এবং উন্নতি করতে হবে। এখন মেন ব্যাপারটা কি, যখন তোমরা দেখেছি, আমরা মাঝে মধ্যে যখন এখানে ওখানে বেড়াতে যেতাম ছেলেবেলায়, যাত্রা দেখলে প্রতিটা যাত্রায় বিবেক থাকত। তো আমাদের সামাজিক এবং রাজনৈতিক জীবনে আমরা কতগুলো ঘুণ ধরা, বাক্সবন্দি, গদ বাঁধা কথাবার্তা শুনতে শুনতে
তুমি হয় ক পার্টি, না হলে খ পার্টি, না হলে গ পার্টি। এবং যদি তুমি একজন পার্টির সমর্থক হয়ে পড়ো, তোমার যেন ডিএনএতে হয় তুমি হিন্দু মুসলিম করছো, না হয় তুমি বাম সাম্যবাদ করছো, না হলে আমি একেবারে যে দেড় করে একদিকে ধর্মীয় মতামত উস্কে দিচ্ছি, একদিকে চাকরি বিক্রি করছি। সবাই আমরা একটা ঘুণ ধরা একটা কম্পার্টমেন্টালাইজড অচলায়তনের মধ্যে একটা স্ট্যাগন্যান্ট পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছিলাম। এই যে ছেলেমেয়েদের সঙ্গে আজকে অনেক বাবা মাদের বাড়ি ঘরদরে সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে? আমরা যা বলি তারা শোনে না। আমরা যে জিনিসটাকে তুমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তারা শুনছে না। তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা বিচার শক্তি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমাদের মতো বোকা ধেড়ে বুড়োদের থেকে 30-50% বেশি বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। সুতরাং আজকে ভারতবর্ষের সামনে যে চিত্রনাট্যটা হলো, হ্যাঁ আমরা দেখেছি, আমরা গুন্ডামো দেখেছি, আমরা অহেতুক লোককে হেনস্থা করতে দেখেছি। আরে ভাই, যে দেশের পার্লামেন্টে 30% ক্রিমিনাল রেকর্ডওয়ালা লোকজন বসে থাকে, যে দেশের অ্যাসেম্বলিতে 35% ক্রিমিনাল রেকর্ডওয়ালা এমএলএরা বসে থাকে, সে দেশে লক্ষ লক্ষ লোক জড়ো হলে তার মধ্যে কিছু তো ভুলভাল এলিমেন্ট থাকবেই। কিন্তু ওভারঅল তুমি যদি চিন্তা করে দেখো, তারা আজকে আমাদের এই বাক্সবন্দি ঘুম ধরা পাকিস্তান, হিন্দু মুসলিম, এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, কেউ সেই কংগ্রেসের একেবারে একটা পরিবারতন্ত্রের মধ্যে, তারা এই ইডিএমগুলোকে ধুয়ে মুছে তাদের এই কথাটা বিবেকে আঘাত করেছে যে 18-19টা কি 20টা ছেলেমেয়ে, নিষ্পাপ ছেলেমেয়ে এই পরীক্ষার অব্যবস্থার জন্য আত্মহত্যা করেছে। এবং তারা নিজের মতো করে কখনো ওয়াংচুক, কখনো দীপকে, কখনো আমাদের সৌরভ দাস, এদের মাধ্যমে তারা নিজেদের ব্যক্ত করেছে। আমরা এত আপসেট কেন? আজকে বিজেপি আজকে যে ক্ষমতাসীন, এটা তো সেই রক্তকরবীর এটা তো দিস ইজ নট অ্যান্টি পার্টি। যে ছেলেমেয়েগুলো যন্তর মন্তরে ছিল, তারা তো 12-13 বছর ধরে কেবল নরেন্দ্র মোদীকেই দেখেছে। তোমার সঙ্গে গেঁজাতে বসলে আমি তাকে লর্ড ক্লাইভ থেকে গল্প শুনিয়ে যাব, তারা বলবে ভাই আমি অত শত জানতে চাই না। আমরা এই একটা পার্টি, একটা মানুষকে দেখেছি, তার রাজত্বকালে এই ঝামেলা হচ্ছে, এটা আমরা মেনে নেব না। এবং এইটা যদি তাদের মধ্যে দিয়ে রেজোনেট করতে শুরু করে, তুমি আগে কি করতে? তুমি বিজেপি পন্থী, তাহলে তুমি এটাতে প্রতিবাদ করবে না। আমরা এত বছর 15 বছর পশ্চিমবঙ্গে কি করে এসেছি? আমরা তৃণমূলপন্থী, তাহলে আমাদের চাকরি চুরিতেও হাততালি দিতে হবে, গরু পাচারেও হাততালি দিতে হবে, হ্যাঁ আরজি করেও আমাদের সঙ্গত করতে হবে। এই ছেলে মেয়েগুলো উইথ দেয়ার অরিজিনালিটি অফ আউটলুক, তারা এই বোতলবন্দি চিন্তাভাবনার থেকে তারা বেরিয়ে আসছে। সাবধান থাকতে হবে প্রত্যেককে। কেউ আজকের দিন, কেউ আগামীকালের ভোটার, কেউ আগামী 1-2 বছরের মধ্যে ভোটার হবে। আর সব থেকে ক্রিটিক্যালিটিটা কোথায়? বিজেপির মতো একটা রেজিমেন্টেড, সংগঠিত আরএসএসের পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, যে নির্ভর করে পৃথিবীর সর্ববৃহৎ কালচারাল রেজিমেন্টেড ফোর্সের উপর, তাকে নড়ে যেতে হলো কেন? কারণ 140 কোটি দেশের 60% হচ্ছে এই ছেলেমেয়েরা, যারা আজকে 25-26 বছরের মধ্যে, একটা হচ্ছে সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে টেকনোলজি। যে আজকে আমরা অনেক কিছু ভাবতাম, আমরা নিজেরা ভেবেছি, ক্লাসরুমে ভেবেছি, ক্যান্টিনে ভেবেছি, রাস্তায় ভেবেছি, বন্ধুবান্ধবদের আড্ডা চক্রে ভেবেছি, আমরা আমাদের চিন্তাভাবনাগুলো ছড়িয়ে দিতে পারিনি। আজকে এটা তারা তুড়ি মেরে মেরে নিজেদের মতো করে, যে ভাষায় ওরা লিখছে সে ভাষা তুমি বুঝতেই পারবো না, সাংকেতিক ভাষার মতো এটা ছড়িয়ে পড়ছে। এবার কামিং টু দ্য ইস্যু অফ নিট, এই যে সবাই যেন এমন করে একটা বলেছিল যে যেন এদের একটা
এদের একটা পারিবারিক ক্রোধ ছিল ধর্মেন্দ্র প্রধানের ওপর নয়। ধর্মেন্দ্র প্রধানের সময়কালে 2024-এ রাধাকৃষ্ণন কমিটি বলে একটা কমিটি হয়েছিল। এই যে নতুন যে কমিটি অ্যানাউন্সড হয়েছে রাধাকৃষ্ণন কমিটি, সে একটা 7 পয়েন্ট না 8 পয়েন্ট রিপোর্ট জমা দিয়েছিল। রাধাকৃষ্ণন কে ছিলেন? হি ওয়াজ দ্য হেড অফ ইসরো। সে একেবারে 5-7টা পয়েন্ট ধরে বলেছিল তোমার সিকিউরিটি ঠিক করো, ডিজিটাল পরীক্ষার মধ্যে দাও, নিউজ পেপার র্যাশনালাইজ, এই কোয়েশ্চেন পেপার নর্মালাইজ করো, নানান রকম কথা বলেছিলেন। আমাদের এডুকেশন মিনিস্ট্রির টেবিলে রিপোর্টটা পেতে সে সেটাকে ভাঁজ করে ড্ররে রেখে দিয়েছে। আরে ভাই, আমরা তো ভোটে জিতছি, ইলেকশনের পর ইলেকশন আমরা মেরে দিচ্ছি। এই যে বিজেপির এই হালটা হলো কেন বিজেপির মতো একটা দলে? কারণ পশ্চিমবঙ্গে জেতার যে একটা আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তি থেকে তারা নড়ে চড়ে বসতে না বসতেই দেখলো পায়ের তলায় মাটি খসে গেছে। বিজেপির দুর্ভাগ্য কি হলো? এটা হলো মনসুন সেশনের মধ্যে, খুব সম্ভবত মনসুন সেশনের মধ্যে যে ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল অ্যাক্ট তারা আনার চেষ্টা করছিল, যেরকম ওই ডিলিমিটেশন, উমেন্স রিজার্ভেশন, ওয়ান কান্ট্রি ওয়ান ভোট, সিভিল কোড, খুব সম্ভব এই মনসুন সেশনে ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল লেজিসলেশন হবে না। দেশ যখন এই মুডে আছে তারা করতে পারবে না। তাহলে এটাই। আর বিজেপির সৌভাগ্যটা কোথায়? বিজেপির সৌভাগ্যটা হলো তোমার একেবারে ভেরি নিয়ার টার্মে কোনো ইলেকশন নেই এখন। আর যদিও বা ইলেকশন হতো, এই যে ককরোচ জনতা পার্টির যে এরা কি করলো, এরা আমাদের যে রিজিড রাইট উইং মনোভাবের একটা অল্টারনেটিভ নিয়ে এলো। তুমি কতবার চেষ্টা করেছো এর মধ্যে হিন্দু মুসলিম ঢোকাতে, পারোনি। হ্যাঁ, বোধহয় 30টা টিভি চ্যানেল একত্রে শেয়ালের চিৎকারের মতো চিৎকার করেছে। হিন্দু মুসলিম ঢোকাবার চেষ্টা করেছে, পারেনি। পাকিস্তান ঢোকাবার চেষ্টা করেছে, পারেনি। এমনকি বেচারা বেচারা বাংলাদেশ, তাকেও এর মধ্যে টেনে এনেছে, তাকেও পারেনি। কাকে বলে দিল জি জিনপিং চায়না স্পন্সর করছে। লোকে তো দেখলাম ছেলেগুলো ফোনে চাউমিন অর্ডার দিচ্ছে, বলছে চায়নার থেকে আমাদের চাউমিন আর স্যুপ অর্ডার করো, আমাদের খিদে পেয়েছে। কেন না, চায়না স্পন্সর করছে এই মুভমেন্ট। তাহলে আমাদের এই বস্তা পচা কথাগুলো এদের কানে কি এখন পৌঁছচ্ছে না? দে আর নট বদার্ড অ্যাবাউট ইট। বিহারে কি করলো? বিহারে গায়ে জল দিল, সাবান নিয়ে গায়ে সাবান মেখে সেই জল কামানে চান করতে শুরু করলো। ব্যারিকেড দিল, ব্যারিকেডগুলোকে স্কুটারের মতো নিয়ে গেল। যন্তর মন্তরের মধ্যে 4টে না 5টা ডিজে গান বাজাচ্ছে। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ একসাথে বসে সেখানে প্রার্থনা করছে। সুতরাং এখন এর মধ্যে গন্ডগোল হয়েছে, ডেফিনেটলি গন্ডগোল হয়েছে। পুলিশও গুন্ডাদের নিয়ে এসছে, কিছু গুন্ডা শ্রেণীর লোক এদের সঙ্গে মিশে গিয়ে লোকেদের ওপর মারপিট করেছে। কিন্তু যেখানে আমরা এখানে এসে দাঁড়ালাম, এবার তুমি প্রশ্ন করছো যে ধর্মেন্দ্র প্রধানের, বা তুমি কালকে একটা নিউজ বেরিয়েছে, তুমি জানো কি না, দেখেছো কি না জানি না, 45 জনকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে বরখাস্ত করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির টোটাল হোল টাইম স্টাফ হচ্ছে 25 জন। তুমি কি করে 45 জনকে বরখাস্ত করলে, যে স্টাফটা তোমার নেই? যে আইআইটি যে কমন এন্ট্রান্স করতে, তাদের বোধহয় কোর গ্রুপে 50-100 জন প্রফেসর সারা বছর ধরে ওই কাজ করে। আজকে এরা 3-4 জন একাডেমিক আর বাকি কিছু টাইপরাইটারে খুটখাট করা লোকজন মিলিয়ে 25 লক্ষ ছেলেমেয়ের পরীক্ষা নিচ্ছে। কাদের আউটসোর্স করছে? যে একটা কোম্পানি 3-4 অলরেডি ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে। হ্যাঁ, সে পারলে নিজের গাড়ির ড্রাইভারকে কোয়েশ্চেন পেপার দিয়ে অমুক প্রেস মে ছাপাও বলে পাঠিয়ে দিচ্ছে। প্রতিবার প্রেসে ছাপাতে কোয়েশ্চেন পেপার পাঠাচ্ছে, পেপারটা সেই কলকাতা কর্পোরেশনের জলের পাইপের মতো জল লিক করার মতো লিক হয়ে যাচ্ছে।
এইবার তুমি যে বারবার লোকে যে বলছে সেকেন্ড নিট হয়ে গেছে, সেকেন্ড নিটে দেখো এখন যেহেতু আমাদের বাবা মাদের খুব একটা মানে মানে অভাবের মধ্যে পড়াশুনো করেছি, তো পড়াশুনো সম্বন্ধে কোনো কৌতূহল আছে। আমি 10 জন ছেলে মেয়েকে অন্তত জিজ্ঞেস করেছিলাম যে সেকেন্ড নিটের কোয়েশ্চেন পেপারগুলো কেরম হলো। ওর চাইতে শক্ত এবং ওর চাইতে খটোমটো পরীক্ষা আজ অবধি হয়নি। অ্যাজ ইফ ছেলে মেয়েগুলোকে সেকেন্ড নিট পরীক্ষায় যেন তাদের শাস্তি দেওয়া হয়েছিল। সবাইকে বলে দিচ্ছে, এখন এই ডিটেলগুলো লোকে জানতে চায় না, লোকে মনে করে এই একটা সবাই হুজুকে ভাসে। 180 মিনিটে 180টা টেস্ট, তার মধ্যে 60টা হচ্ছে ফিজিক্সের, 60টা কেমিস্ট্রি, 60টার 50টা ফিজিক্স আর 50টা কেমিস্ট্রি বলে তোমার, তার মানে কি মিনিটে একটা করে তোমায় উত্তর দিতে হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রির যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো এসছে, কোনো হাইয়েস্ট আইকিউর ছেলে মেয়ে সেইগুলো যদি 2.5-3 মিনিটের মধ্যে সলভ করতে পারে, আরে ভাই এটা কি অ্যালবার্ট আইনস্টাইন তৈরি করার কোম্পানি? তুমি এখানে অ্যাভারেজ প্রফিসিয়েন্সি দেখছো। তার মানে আমরা এই যে অনর্থক কথাবার্তাগুলো, হয় পেপার লিক করছে, না হলে এমন পেপার তুমি দিচ্ছ যেখানে ছেলে মেয়েগুলো হতভম্ব হয়ে বেরিয়ে আসছে। এইবার প্রশ্ন হলো, এটাকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি, নন্দন নিলেকানি। নন্দন নিলেকানি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পিপল ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইনফোসিস। এই কদিন আগে নন্দন নিলেকানি বেচারা বোধহয় হতাশ হয়ে বসছিল। কেন? কারণ 15,000 কোটি টাকা খরচা করে নন্দন নিলেকানির সমস্ত বুদ্ধিশুদ্ধি নিংড়ে নিয়ে আমরা নিলেকানিকে দিয়ে এই আধার কার্ড বা ইউনিক আইডেন্টিফিকেশন প্রজেক্ট করেছিলাম, করে নন্দন নিলেকানিকে বলে দিলাম ওটাই খুব একটা কাজ হয়নি, ওই আধার কার্ড আর একটা মুড়ির ঠোঙার মধ্যে খুব একটা তফাৎ নেই। আবার নন্দন নিলেকানিকে দিয়ে আবার সেই মুড়ির ঠোঙার প্রহসনটা অভিনয় করাবে। সে তো 100 পাতার একটা রিপোর্ট জমা দেবে, তারপর বলবে তোমার ওই আধার কার্ডের মতো তুমি ওই 100 পাতার রিপোর্ট নিয়ে তেলে ভাজা খাও। ফান্ডামেন্টাল এডুকেশনে দেখতে গেলে তুমি এডুকেশনে পয়সা দেবে না, তুমি ভোটারদের ঘুষ দেবে, তুমি নিজের করাপশন ফান্ড করবে। এডুকেশনে তোমার কথা 6% স্পেন্ড করার 2%-এর উপর উঠতে পারছো না। স্বাস্থ্যে তুমি অলরেডি বলে দিয়েছিলে আমি 3.5-4%-এ যাব, এখনও তো 1.5%-এর 1.75%-এর উপর উঠতে পারছো না। আর আমাদের এই যে সমানে আমরা পাকিস্তান পাকিস্তান, বৃষ্টি কম হলে পাকিস্তান, বেশি হলে পাকিস্তান, হ্যাঁ আকাশে ঘুড়ি ওড়ালে সেটাও পাকিস্তান, এই যে পাকিস্তান ফোবিয়ার মধ্যে ভারতবর্ষ আছে। একটা দেশের মধ্যে যে দেশ পরীক্ষা নিতে পারছে না, যেখানে ছেলে মেয়ে আত্মহত্যা করছে, সেই দেশ আজকে শয়ে কি না পৃথিবীর আধুনিকতম প্লেন কিনে কিছু অভাবী মানুষজনকে আমরা প্রোটেকশন দিচ্ছি। আরে ভাই তুমি নন্দন নিলেকানির কথা বাদ দাও, এখনো দেশের 20% লোককে স্বাক্ষর করতে পারোনি। ভারতের সাক্ষরতা রেট 80%-এ আজকে আছে, প্রায় 20 বছর হয়ে গেছে। কেন? যে দেশের এবারে যে আমরা SIR করে টারজানের মতো বুক বাজালাম, আমরা কি বললাম, একটা বুথে 95% লোক ভোট দিয়েছে। আরে ভাই সেই বুথেই তো 20% লোক নিরক্ষর আছে, তারা হাতে কালি মেখে ভোট দিয়েছিল বলেই 7 খুন মাফ হয়ে গেল। তাদের শিক্ষা দীক্ষাটা আসবে কোত্থেকে, তাদের জীবন জীবিকাটা আসবে কোত্থেকে? সো এখন দেখো গভর্নমেন্ট যথেষ্ট নড়ে বসেছে। এবং আমি যদি জানি না, এখন কেউ তো হাঁড়ির খবর আমাদের দিচ্ছে না, আমি যেভাবে পরিস্থিতিটাকে রিড করেছি, যে নরেন্দ্র মোদী আমাদের ওই 24 তারিখ 25 তারিখ রাত এবং সকালের মধ্যে আমার মনে হয় উনি নিজের জাজমেন্ট অ্যাক্ট করেছে। এই যে ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে কথা বলতে হবে, লোকের অনেক আঁকা বাঁকা সাজেশন সত্ত্বেও ধর্মেন্দ্র প্রধানের রিজিগনেশন অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমার মনে হয় তিনি তো শুধু শাসক নয়, তিনি একজন অভিভাবক, এবং সেইখানে হি হ্যাজ ডান দ্য রাইট থিং।
বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের ঝগড়ার মতো। ছেলে মেয়েদের সামনে তো আর বাবা মায়ের সম্মানটা মেন কথা না, নিজেদের বোঝাপড়াটা মেন কথা, ইস্যুগুলো মেন কথা। আর আরও অনেক ডিপার ইস্যু আছে, যে আজকে মেডিকেল কলেজগুলোকে আমরা একটা সাট্টাবাজির আঁকড়া করে দিয়েছি। আর দুদিন বাদে নিট পিজি পরীক্ষা হবে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 70% 75% নম্বর পেতে হবে। আর ওই রিজার্ভেশন ব্যাপারটাকে আমার এমন মারাত্মক জায়গায় নিয়ে গেছি, আগে শূন্য পেলে রিজার্ভেশন ক্যান্ডিডেটরা পেত, এবার আমার দেশ কত এগিয়ে গেছে চিন্তা করো, এবার রিজার্ভেশনে -30% পেলেও তারা সিট পাবে। আর তুমি যদি বলো যে আমার 80,000 পোস্ট গ্রাজুয়েট সিট বলছো, কথাটা অর্ধ সত্য। তার মধ্যে 30,000 সিট হচ্ছে গভর্নমেন্টে, যেখানে তুমি মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ ফি দিয়ে পোস্ট গ্রাজুয়েশন পাবে। বাকি 50টা তো হচ্ছে জুয়ার আখড়া। 1.5 কোটিতে রেডিওলজিস্ট, 1 কোটিতে ফিজিশিয়ান, 4 কোটিতে জেনারেল সার্জন, 5 কোটিতে নিউরো সার্জন। তো 5 কোটিতে যারা আজকে এই সার্জন রেডিওলজিস্ট তৈরি হবে, তারা কি একজন ছোটোখাটো MBBS পাড়া বিবেকানন্দ তো বেরোবে ওখান থেকে? তারপর তোমরাই তো তাদের ডাক্তারের দুর্নীতি খুঁজবে বলে তাদের পিছনে বুম হাতে বেরোবে। হ্যাঁ, সবাই ডাক্তারের পিছনে বুম হাতে ঘুরে বেড়াচ্ছে, সে জানে না তার বাবা মা ঘুটি বাটি বিক্রি করে তাকে 3 কোটি টাকা দিয়ে জেনারেল সার্জন তৈরি করেছে। আরও ফান্ডামেন্টাল প্রবলেম আছে। ভারতবর্ষে অ্যাভারেজ স্বাস্থ্যক্ষেত্রে বেডের সংখ্যা বাড়ছে না। গত 4-5 বছর ধরে সেই 19-20 লাখ বেডের মধ্যে পড়ে আছে। তো এই যে 3 বছর আগে পোস্ট গ্রাজুয়েট সিট ছিল 40,000, এখন হয়েছে 80,000। এই ছেলেগুলো করবে কি? এগুলো কি ফুড ডেলিভারি করবে? পোস্ট গ্রাজুয়েশন এরা কি করবে? এবার তো ব্লিঙ্কিটের মধ্যে কম্পিটিশন হবে, যে 1 ঘন্টায় ডেলিভারি করবে সে আন্ডার গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট। করবেটা কি? ডাক্তারগুলো করবে কি? সবাই কি মা দুর্গা মেডিকেল হলে গিয়ে গলায় একটা মরচে ধরা স্টেট? আজকের ছেলেমেয়েরা, আজকের এই জেনজি তাতে সন্তুষ্ট হবে? তার দাদুকে তুমি বসিয়ে দিয়েছিলে মফস্বল শহরের প্ল্যাটফর্মের পাশে, ঠিক আছে, প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যাও। সবাই বলছে কি, অমুক ডিস্ট্রিক্টে ডাক্তার কম, অমুক ডিস্ট্রিক্ট থেকে আমাকে 100টা ডাক্তার দিতে হবে। খুব ভালো কথা। ওই অমুক ডিস্ট্রিক্টে 100টা ডাক্তার বসার জন্যে চেয়ার টেবিল নেই, তো ডাক্তারগুলো বসবে কোথায়? ডাক্তারগুলো কি হ্যারিকেনের আলোয় আর হাত পাকা নিয়ে ডাক্তারি করবে? একটা ডাক্তার হয়েছে বলে সেটা তো সে কি সন্ন্যাস নিয়েছে? তারও তো ছেলে মেয়ে হবে, তারও তো পরিবার হবে। তার কি বউটা গামছা পরে হাতে 1 থালা তেঁতুল নিয়ে পুকুর পাড়ে গিয়ে বাসন ধোবে না? তারও আজকে সেও একটা জীবনযাত্রা চাইবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাক্তার তৈরি হচ্ছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাক্তারদের কাজ করার কোনো অপরচুনিটি নেই। আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা ব্ল্যাক মানি মাফিয়া তারা মেডিকেল কলেজ তৈরি করছে। কেন মেডিকেল কলেজ তৈরি করছে? এই বিভ্রান্ত লোক, এই যে লোকে সস্তার মদ খেয়ে মাতাল হয়, আমাদের সমাজ একটা মাদকতা, একটা মদের নেশা কাটিয়ে উঠেছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আর 2-3 বছর গেলে এই মদের নেশাটাও, চোলাই মদের নেশাটা কেটে যাবে, তাকে বলে ডাক্তারি। 30%-এর ওপর আনএমপ্লয়মেন্ট হবে। তুমি বেড বাড়াচ্ছ না, হাসপাতাল বাড়াচ্ছ না, ডাক্তার প্রডিউস করে যাচ্ছ। তো এদের তো সামনে কি কেরিয়ার পড়ে থাকবে? হয় পার্টিতে নাম লেখাতে হবে, না হলে ফুড ডেলিভারি করতে হবে, আর না হলে তাদের বিরাট বিরাট পড়াশুনো করিয়ে 180-তে 190 নম্বর পেয়ে বলবে ঠিক আছে। পৃথিবীতে একটা জিনিস হয় না, বেকার ডাক্তার হয় না, বেকার ইঞ্জিনিয়ার হয়, বেকার টিচার হয়। হ্যাঁ, এবার পরাজিত হলে বেকার পলিটিশিয়ানও হয়, বেকার MPMLও হয়। ডাক্তাররা দলবদল করলেও পয়সা পায় না। আর ডাক্তারদের বেকার বলে কিছু নেই। ডাক্তার পেটে গামছা বেঁধে ঘুরে বেড়াচ্ছে, তুমি বলে দিলে প্রাইভেট প্র্যাকটিস। এই হলো ব্যাপার। সুতরাং এখনকার যে সিস্টেমটা চলছে, যে মেডিকেল কলেজ খুলছে, সে বাকিটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। আরে ভাই, আমি তো
এটা ডিয়ার লটারি, এটাকে বলে ডিয়ার লটারি উইথ এমবিবিএস। পয়সাটা পিটে নিলেই কাজটা হয়ে গেল। যে পোস্ট গ্রাজুয়েটের ছাপটা দিচ্ছে, আরে ভাই আমাকে তো 1.5 কোটি দিয়ে দিয়েছে, দিয়ে রবার স্ট্যাম্প মেরে দিল, বেরো তুই এবারে। সে বেরিয়ে কি করছে? চিড়েবাদাম বেচছে, কোথায় যাচ্ছে? ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করছে, অবুকে প্র্যাকটিস করছে। ডাক্তাররা গ্রামে যাবে না, আরে ভাই ডাক্তাররা যে গ্রামে বসবে তাকে একটা পাখা, একটা আলো, একটা চেয়ার টেবিল দে। তাও ভাগ্যক্রমে করোনাটা হয়েছিল বলে, ওই করোনাটা হয়েছিল বলেও তাও ডিস্ট্রিক্টে অক্সিজেনের ব্যবস্থা হয়েছিল, না হলে আজকে তাও হতো না। সো দিস ইজ দ্য, এই যে রিফর্মগুলো করছি, এবং এখন কি এই যে ডাক্তারির নামে বা এটসেট্রা, এই যে 18 বছর 20 বছর 22 বছরের ছেলেমেয়েরা যে আজকে আমাদের ঝাঁকিয়ে দিয়ে গেল, আমাদের কানটা মুলে দিয়ে গেল, যাদের তুমি এখন আর ওই মার্কস লেনিন হিন্দু মুসলিম এই সব বলে আর ঘোল খাওয়াতে পারবে না, ব্যাপারটা এখানে। তাহলে তারাই কি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ? হওয়া তো উচিত, অ্যাবসলিউটলি হওয়া উচিত। নবনির্মাণ আন্দোলন থেকে জনতা পার্টি হয়েছিল, অসম আন্দোলন থেকে অসম গণপরিষদ হয়েছিল, দুর্ভাগ্যক্রমে ইন্ডিয়া এগেনস্ট করাপশনের পর কেজরিওয়াল হয়েছিল, দুর্ভাগ্যক্রমে ওই 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 ডিম থেকে মুরগিটা ভালো বেরোয়নি। কিন্তু এই আসলারা যখন ডিম পাড়বে, এর থেকে একটা পলিটিক্যাল পার্টি হোক, কি হবে? এখন যাচ্ছে তার থেকে তো খারাপ আর হবে না। হওয়া সম্ভব কি? সম্ভব নয় তো। তারা তো নতুন চিন্তা ভাবনা করবে। যে ছেলে মেয়েদের তুমি 49 দিন ধরে ঠুসে ঠুসে হিন্দু মুসলিম করাতে পারোনি, যে ছেলে মেয়েদের তুমি চীন বাংলাদেশ পাকিস্তানের ক্যাপুরিয়াগুলো ঘেলাতে পারোনি, তারা ভবিষ্যৎ হবে না তো কে ভবিষ্যৎ হবে? তারাই ভবিষ্যৎ।